কারো কোনো জিনিস বা সম্পত্তি পেতে হলে তাকে প্রাণে মেরে ফেলে সেই জিনিস কখনো পাওয়া যায় না। যদি কিছু পাওয়া যায় তাহলে সেটা হলো ধ্বংস, নিজের জীবনের ধ্বংস। মনোজ, মনোজ, সুপারিনটেনডেন্ট স্যার তোমাকে ডেকেছেন এক্ষুনি। এক্ষুনি? কি হয়েছে? আরে আমি কি জানি ভাই, শিগগির চল। মনোজ, তুমি জয়েন করেছো প্রায় 6 মাস হয়ে গেল। কাজ খুব ভালো হচ্ছে তোমার। হ্যাঁ, ধন্যবাদ স্যার। তোমার এই কাজ দেখে তোমাকে সিনিয়র হেল্পার করা হবে। মনোজ, তোমার প্রমোশন হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। এইভাবেই কাজ করে যাও। হ্যাঁ স্যার। কিন্তু এই প্রমোশনের জন্য তোমাকে এই জায়গা ছাড়তে হবে, মুম্বাই যেতে হবে, করলা ডিভিশন। এটা তো খুব দারুণ খবর মনোজ। আর বাবা জানো, 6 পে কমিশনের হিসেবে মাইনেও বাড়িয়ে দিয়েছে অনেকটা। আরে বাহ, এটা তো সোনায় সোহাগা। মুম্বাইও যাওয়া হলো আর প্রমোশনও হলো। হ্যাঁ দাদা, একবার তুমি ওখানে সেটেল হয়ে গেলে আমিও মুম্বাই চলে আসবো। মুম্বাই যাওয়া আমার স্বপ্ন। তোর স্বপ্ন সত্যি হবে রাকেশ। একটু সেট করে নিতে মাত্র 2-4 মাস লাগবে। তারপর তোদের দুজনকে ডেকে নেবো মুম্বাইতে। আর মা, টাকা প্রত্যেক মাসে আমি পাঠাবো। সেসব তো ঠিক আছে, কিন্তু আমরা চাই না তুমি এত বড় শহরে একা যাও। প্রমিলার বাড়ির লোকজন বিয়ের তারিখ ঠিক করার কথা বলছিল। ওদের কি বলবো? এখন বিয়ে করার সময় কোথায় মা? 7 মিনিট লাগে 7 পাক ঘুরতে, আর তার সাথে 7 জন্মের বন্ধনও তৈরি হয়ে যায়। একদম ঠিক বলছে তোমার মা। তাড়াতাড়ি প্রমিলাকে বিয়ে করে নাও আর যাও না ওর সাথে মুম্বাই। আচ্ছা ঠিক আছে মা, তোমরা যেমনটা চাও। আচ্ছা প্রমিলা, নিজের খেয়াল রাখিস, আর কোনো দরকার হলে তুই আমাকে ফোন করিস। মনোজ, আমার বোনের কিন্তু খেয়াল রেখো। হ্যাঁ দাদা, তুমি একদম চিন্তা করবে না। ওখানে প্রথম থেকে সবকিছু সেট করা আছে। প্রমিলা ওখানে ভালো থাকবে। আর তোরা দুজন শোন, তোরা কিন্তু নিজের কাজগুলো মন দিয়ে করবি। আমি ওদিকটা একটু দেখে নিই, তারপর তোদের মুম্বাইতে ডেকে নেব। দে দে, ভালো থাকিস, তুইও ভালো থাকিস। প্রত্যেকটা বড় শহর এক একটা কুয়োর মতো, যেখানে প্রতিদিন অগণিত পিপাসুরা এসে জমা হচ্ছে। এই সব যুবকেরা তাদের এলাকা, তাদের গ্রাম ছেড়ে এখানে আসছে। একটা এমন ভবিষ্যৎ খুঁজে বেড়াচ্ছে যেটা তারা তাদের এলাকায় কোনোদিন পেত না। কিন্তু এমনটা কেন? প্রত্যেকটা শহর গ্যাস বেলুনের মতো ফুলছে। মানুষের বহমান ধারা থামার নামই নিচ্ছে না। ইমারত আরো উচ্চতা পাচ্ছে, কিন্তু ঘর ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। প্রতিটি নিঃশ্বাসের জন্য কম্পিটিশন, কিন্তু উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন থামার নামই নিচ্ছে না। শহরের উদ্দেশ্যেই অনিয়ন্ত্রিত মাইগ্রেশন একটা জোরালো ইঙ্গিত যে আমাদের দেশের প্রগতি আর বিকাশের গল্প হয়তো সত্যি একটা গল্প, মিথ্যে গল্প। ভেন্ডি আছে তোমার পছন্দের, আর শাকও আছে। আরে তুমি এবার এত রান্না করা বন্ধ করো। শেষ মাস চলছে, একটু রেস্ট নাও না বাড়িতে। নিজের জন্য বাইরে থেকে কিছু আনিয়ে নাও, আর আমি রেল ক্যান্টিন থেকে খেয়ে নেব। হায় ভগবান, কি যে তুমি বলো না। আর তাছাড়া মা ফোন করেছিল, বলছিল এখানেই চলে আয়, ডেলিভারি এখানেই হোক। না না, তাহলে রেলওয়েতে কাজ করে কি লাভ? আর এখানকার হাসপাতাল তোমাদের গ্রামের হাসপাতালের চেয়ে অনেক বেশি উন্নত, জানো তুমি? কিন্তু এখন আমি আমার মাকে কি বলি বলো তো? আমি ওনাকে ফোন করে বুঝিয়ে দেব। আমি আমার মাকে ডেকে নিচ্ছি তোমার দেখাশোনার জন্য। সত্যি বলতে কি, আমারও যেতে ইচ্ছে করছে না। তোমাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না। চলো তাই সই। আচ্ছা শোনো, রাম আর রাকেশ দুজনে মুম্বাই আসবে বলে অনেক দিন থেকে বলছে। এখানেই ওরা থাকতে চায়।
ডাক্তার ডেকে নাও না। হ্যাঁ আমি সেটাই ভাবছি, যদি বড় একটা কোয়ার্টার পাই তো। যদি হও সুজন তাহলে তেঁতুল পাতায় 9 জন। আর আমি কি এটা জানি না তুমি ভাইদের কত ভালোবাসো? ঠিক আছে, আমি আজকেই ফোন করে দিচ্ছি আর বলে দিচ্ছি মুম্বাইয়ের জন্য তাড়াতাড়ি টিকিট কেটে নে। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাকেও সাথে নিয়ে নেব। আমি আজকে টিকিট কেটে ফেলছি। আর তৈরি থাকিস, ভাইপোর দায়িত্বটা কিন্তু কাকাদেরও নিতে হবে। দাদা সত্যি খুব মজা হবে, ভেবেই আমার না খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। মুম্বাই আরে প্রমিলা, এ তো পুরো তোমার মতো হয়েছে, একেবারে জেরক্স। আরে মনে হয় বাবার চশমা লাগানোর সময় হয়ে গেছে। আর এখানে যাকেই জিজ্ঞাসা করো না কেন সেই বলবে তোমারই কপি। আচ্ছা ওকেই জিজ্ঞেস করি ও কেমন দেখতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ আয় আয়, তুই কার মতো দেখতে হয়েছিস? হ্যাঁ দেখো রাকেশ, এখানে কোনো জায়গা এখন খালি নেই। একটা দুটো তো থাকবেই, আমি কিছু একটা করে নেবো। তা সে যে কোনো পার্ট টাইম কাজ হোক না কেন, তা সে এখানে মেশিন পোছার হোক বা ঝাড়ু দেওয়ারই হোক না কেন, শুধু একটা কাজ চাই দাদা। পাবে, কাজ তুমি পাবে, এত রিকোয়েস্টের দরকারই নেই। যদি কখনো দরকার পড়ে আমি তোমাকে ফোন করে নেব। রাকেশ, এই খাবার না খেলে তুই কি তাড়াতাড়ি কাজ পেয়ে যাবি? দাদা দেখো না, আমিও সপ্তাহখানে ঘুরে বেড়াচ্ছি, কোনো কাজ হাতেই পাচ্ছি না। যাই বলো রাম ভাই, তোমার পড়া ছাড়া উচিত হয়নি। আমি বলি কি তুমি পড়াশোনা আবার শুরু করে দাও। এক হাতে ডিগ্রি, অন্য হাতে চাকরি। চাকরি হবে পাকা আর অফিসারের। না না বৌদি, এখন আমার দ্বারা ওসব হবে না। আমার যে কোনো মূল্যে কাজ দরকার, যে কোনো কাজ যেভাবেই হোক। দাদা আমাকেও না তোমার এই ইয়ার্ডে একটা কাজ পাইয়ে দাও না। যদি দিতেই পারতাম তাহলে আগে দিয়ে দিতাম না? এটা একটা সরকারি সংস্থা, এখানে প্রত্যেক কটা কাজ এক্সাম দিয়ে পেতে হয়। কিন্তু দাদা কোনো পরীক্ষা না দিয়ে বা বিনা ডিগ্রিরও অনেক কাজ আছে। এসব কুলি মজদুরি করা, এক জায়গায় জিনিস অন্য জায়গায় নিয়ে যাওয়া। দাদা আমি সবকিছু করতে পারবো, সবকিছু। এখানে আমার কোনো জোর নেই। যদি খানওয়া হতো তাহলে কারোর না কারোর সঙ্গে কথা বলে কিছু একটা করা যেত, কিন্তু এটা মুম্বাই, এখানে 2 কোটি মানুষ সব সময় কাজ খুঁজে চলেছে। এখানে কাজ অনেক আছে, কিন্তু সেগুলো পাওয়ার জন্য কারোর না কারোর হাত থাকা চাই মাথার উপরে। দাদা তুমি যদি আমাকে এইসব কাজ না পাইয়ে দিতে পারো তাহলে একটা কুলির কাজ অন্তত জোগাড় করে দাও। যদি আমার হাতে কাজ দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে তোকে কিছু না কিছু কাজ দিতাম না আমি? আর কুলির কাজ খুব সোজা ভেবেছিস তুই? ইউনিয়নবাজি দেখলে না মাথা ঘুরে যাবে বাচ্চু। তাহলে আমি আর কি করব দাদা, এরকম বেকার বসে থাকবো? অপেক্ষা কর, ভালো কথা বলছি। মাথা গরম করলে ভালো কাজও হাত থেকে বেরিয়ে যাবে। মনোজ মুম্বাইতে ট্রান্সফার হয়ে এসেছিল। ও সেন্ট্রাল রেলওয়েতে সিনিয়র হেল্পারের কাজ করত। একদিক থেকে সিকিউর ছিল, কিন্তু ওর 2 ভাই রাকেশ আর রাম মুম্বাইয়ের জব মার্কেটের গোলকধাঁধায় হারিয়ে গিয়েছিল। প্রতিদিনের মজুরিও তারা প্রতিদিন পাচ্ছিল না। যে কোনো ফিক্সড ক্যারিয়ার, যে কোনো ফিক্সড চাকরি 2 ভাইয়ের সঙ্গে লুকোচুরি খেলছিল। আর মুম্বাই ছেড়ে ফিরে যাওয়ার কথা তারা ভাবতেই পারছিল না, যার কারণে ফ্রাস্ট্রেশন লেভেল অনেক বেড়ে গিয়েছিল।
চল আমি বেরোচ্ছি, তোকেও রাস্তায় নামিয়ে দেবো। হ্যাঁ দাদা, আসছি। এই যে শোনো, এই দরকারি লিস্টটা নাও মুন্নার জন্য, বাড়ি ফেরার সময় নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো। দাদা আমি রেডি। বেস্ট অফ লাক রাম ভাই। থ্যাংক ইউ বৌদি। চলো দাদা। ভালো করে ইন্টারভিউ দিবি। হ্যাঁ দাদা। আর ইন্টারভিউ নেওয়ার সময় ওনারা যদি একটু এদিক ওদিক প্রশ্ন করে, যদি বলে যে এই কাজটা অন্য কাউকে আমরা দিয়ে দেব, তাহলে হাসি মুখে বেরোবি, ঠিক আছে? আরে তুই অন্য কোনো কাজ পেয়ে যাবি। চল। মুম্বাইতে নিজেদের অধিকারের যুদ্ধে সামিল হওয়া দুই ভাই রাকেশ আর রাম, আর তাদের সাপোর্ট করছিল বাবার মতো স্নেহশীল বড় দাদা আর মায়ের মতো স্নেহময়ী বৌদি। পথটা সহজ ছিল না, কিন্তু ধীরে ধীরে আশার আলো দেখা যাচ্ছিল। তখনই হঠাৎ একটা ঝড় আছড়ে পড়ে। ভাগ্যের চাকা এমনভাবে ঘুরল যে জীবনই বদলে গেল চিরদিনের মতো। ডাক্তারবাবু, দেখুন, অবস্থা খুব একটা ভালো নয়, ক্রিটিক্যাল কেস। রিডে কম্পাউন্ড ফ্র্যাকচার রয়েছে। আমি দেখা করবো ওর সাথে। না না, এখন দেখা করতে পারবেন না, একটু পরে। বৌদি, এবার তুমি বাড়ি ফিরে যাও, আমরা আছি তো এখানে, আমরা সব সামনে নেব। যতক্ষণ না ওর সাথে দেখা হচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না। বৌদি, দাদার যখন জ্ঞান ফিরে আসবে আমরা নিজেরাই তোমায় খবর পাঠাবো। পেশেন্টের স্পাইনাল কর্ড, রিডের হাড় খুব খারাপভাবে ড্যামেজ হয়েছে। এটা আপনি আগেও বলেছেন ডাক্তারবাবু, এখন শুধু এটা বলুন ও ঠিক কবে হবে? দেখুন, আপনার স্বামী এমনিতে ঠিক আছে, আবার ঠিক নেইও। মানে? কোমরের নিচ থেকে প্যারালাইজড। কি? আরে আরে উনি ঠিক হয়ে যেতে পারেন, সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যেতে পারেন, কিন্তু হয়তো অনেক সময় লেগে যেতে পারে। খবরটা আমি পেলাম মনোজ, খুব খারাপ লাগছে। কি বলবো স্যার, গাড়িটা এমন টার্ন নিল, এবার তো মনে হচ্ছে আমার জীবনটাও টার্ন নেবে। হঠাৎ করে সামনে ট্রাক চলে এলো। ঠিক আছে, জীবন আছে যখন চেষ্টা করতে হবে। বিশ্রাম করো, আমি আবার নিশ্চয়ই আসবো। না না, তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। প্রমিলা, তোমার স্বামী মনোজকে ইয়ার্ডে সবাই খুব ভালোবাসে। দেখো, তুমি কোনো ব্যাপারে চিন্তা করো না একদম। মনোজের চিকিৎসায় কোনো রকম কোনো খরচ হবে না। রেলওয়ে হসপিটাল আমাদের মতো লোকেদের জন্যই আছে তো, তাই না? আর হ্যাঁ, মনোজের মাইনে, পুরো মাইনের টাকাটা মাসের শেষে তোমার হাতে পৌঁছে যাবে, সবকিছু আগের মতোই। আর দেখে নিও, দেখতে দেখতে আমাদের মনোজ আবার কাজে জয়েন করবে।
ধন্যবাদ স্যার। দেখো, তোমার কোনো জিনিসের দরকার হলে, কোনো জিনিসের প্রয়োজন হলে তো সোজা আমার ইয়ার্ডে চলে আসবে, ঠিক আছে? আসছি ঠিক আছে, আমি। স্যার। নমস্কার। দাদা, ওই বাবাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হলো। ওনার গ্রামে জরুরি কাজ পড়ে গেছিল। ঠিকই করেছে। বাচ্চাকে কি বাড়িতে রেখে এসেছো? সন্ধেবেলায় আসবে দেখা করতে। আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে না প্রমিলা? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে তোমার জন্য। তুমি না কি যে সব ভুলে যাও না, ব্যাস শুধু আরাম করবে। নাও জল খাও। আর যদি আমার কাছেও কাজ থাকতো, আমিও তোমাকে সাহায্য করতে পারতাম। আমি তো এখানে বোঝা হয়ে রয়ে গেছি। কি রাকেশ ভাই, আবার তুমি ওইসব কথা বলছো? রাকেশ, এরম করে আর কখনো বলবি না। এই বোঝা হয়ে থাকার কথা একটু বাজে সময় চলছে। সব ঠিক হয়ে যাবে। আমি একবার ঠিক হয়ে যাই, তারপর তোমাদের দুজনের চাকরির আমি করে দেব। জুগলেকার বাবু আমার কাজে ভীষণ খুশি। কোনো না কোনো কাজ পাইয়েই দেবেন তোদেরকে। তোরা দুজন একদম টেনশন করবি না, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সব। আলে লে 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 লে, এই আরে খাও খাও বাবা, খাও, কাঁদে না কাঁদে না। মা, হ্যাঁ, আমি হসপিটালে যাচ্ছি। প্রমিলা, হ্যাঁ দাদা। আমার আজ দুপুরেই ট্রেন। বাড়ির সবাইকে আমার প্রণাম জানিও। দেখ, না করিস না, রেখে দে, কাজে লাগবে। আসছি। জয়দা, জয়দা, রাম, মা, হ্যাঁ, বৌদির কিছু একটা হয়ে গেছে। কি হয়ে গেছে মানে? কি হয়েছে? তাড়াতাড়ি আসো, শিগগির আসো। চল। প্রমিলা, 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 আমাকে এভাবে দেখছেন কেন? কি হয়েছে সত্যি করে বলো রাকেশ। আর কি হয়েছে এর মানেটা কি? আমি বাথরুম থেকে বাইরে এলাম, দেখলাম বৌদি এভাবে পড়ে আছে। তারপর আমি গিয়ে আপনাদের ডেকে আনলাম। দরজা তো ভিতর থেকে বন্ধ, তাহলে কে করলো এসব? প্রমিলা, 4 মাস হয়ে গেল, আমার শরীরের একটু উন্নতি হলো না। মাঝে মাঝে মনে হয় সেদিন আমি বেঁচে গেলাম কেন, মরে গেলে ভালো হতো। ভগবানের দোহাই এরকম কথা বলো না। ডাক্তারবাবু তো বলেছেন যে একটু সময় লাগবে, আর তারপর তুমি আবার আগের মতো হয়ে যাবে। এটা ওষুধের লিস্ট, 8 ঘন্টার মধ্যে চাই। আপনি ভেতরে যেতে পারেন। প্রমিলা, এই অবস্থায় আমি তোমার স্বামীর জন্য যা কিছু সম্ভব সবকিছু করছি। ওর মাইনেতে কিছুতেই কুলোতে পাচ্ছি না। ঘরে ছোট বাচ্চা আছে, ওর 2 ভাই আছে, মা আছে, আর তার উপর নার্স মেডিসিনের লম্বা লিস্ট দিচ্ছে। আমি হসপিটালের সাথে কথা বলে ওষুধপত্র বিনা পয়সায় দেবার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। দেখো প্রমিলা, টাকার প্রয়োজন হলে আরেকটা উপায় আছে। যদি ইন্টারেস্টেড হও তো বলো। কি করতে হবে স্যার? দেখো রাম,
5টা ওষুধ দিতে হবে দাদাকে। আমি ব্যাগের মধ্যে সবকিছু আলাদা করে রেখেছি, খাবার পরে দিয়ে দিও। ঠিক আছে বৌদি। আচ্ছা মা, হ্যাঁ আমি আসছি। সাবধানে যাবি, হ্যাঁ ঠিক আছে। যা। বৌমা, হ্যাঁ তুমিও খেয়ে নাও। খাচ্ছি মা, প্রথমে মুন্নাকে খাইয়ে আচ্ছা ঠিক আছে, যাও, খাওয়াটা শেষ কর। না না, ওলে 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 বাবা, এই যে 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 যে, নাও 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 নাও, এই তো শোনাই। আর আরেকটু একটু, উড়ু উড়ু বাবরে, নাও 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 নাও, শোনা শোনা শোনা। এই দেখো 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 দেখো। হতে পারে রাতের বেলা বৌদির কিছু একটা হয়েছিল, কোনো মেন্টাল শকটক লেগেছিল বোধহয়, আর সেই কারণেই হয়তো আত্মহত্যা করে ফেলেছে। আমার বোন কখনো আত্মহত্যা করতে পারে না। আরে তার জন্য তো কোনো কারণ থাকবে। আমার বোন খুন হয়েছে। আর কি ভুলভাল বকছেন আপনি? কোনটা ভুলভাল আর কোনটা ঠিক সেটা পুলিশই বলবে। মা, দেখুন, 8 মাস হয়ে গেল, মনোজের অবস্থার কোনো ইমপ্রুভমেন্ট নেই। উপরন্তু সারাদিন বিছানায় শুয়ে শুয়ে মনোজের পিঠে ঘা পর্যন্ত হয়ে গেছে। এখন আপনাদের মন শক্ত করে এটাই মেনে নিতে হবে যে কি ডাক্তারবাবু? মনোজ এখন এরকমই থাকবে, আর ওর পিঠের ওই ঘা ওকে খুব কষ্ট দেবে। বৌদি, তোমার সাথে কথা বলার ছিল। কি? স্যার, দরজা ভিতর থেকে বন্ধ ছিল। স্যার, যখন আমি বাথরুম থেকে বাইরে বেরোলাম, আমি দেখলাম যে বৌদি এখানে অদ্ভুতভাবে পড়ে রয়েছে। তারপর আমি কাছে গিয়ে দেখলাম, তো মনে হলো কিছু একটা নিশ্চয় হয়েছে। তারপর আমি সবাইকে জাগিয়ে দিলাম আর এখানে ডেকে আনলাম। স্যার 1 মিনিট। স্যার, একটু গন্ডগোল আছে। বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। আপনাদের সবাইকে এক্ষুনি পুলিশ স্টেশন যেতে হবে। গলা টিপে মারা হয়েছে। গলাতে কোনো আঙুলের চিহ্ন? না, খুব চালাকি করে ব্যাপারটা করেছে। হয়তো কোনো কাপড় বা অন্য কিছু দিয়ে গলাটা টিপে ধরা হয়েছে, তারপর মৃত্যু পর্যন্ত চেপে রাখা হয়েছে। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। খুনি বাড়িরই কেউ হবে। স্যার, আমার বোন খুব সাহসী মেয়ে ছিল, আর আমি জোর দিয়ে বলতে পারি যে ও কখনোই আত্মহত্যা করতে পারে না। মানে অন্য কেউ ওকে খুন করেছে? কেউ বৌদিকে কেন মারবে স্যার? আমাদের বাড়িতে ওনাকে খুব সম্মান করা হতো, আর ওনাকে মেরে কারোর কি লাভ হতে পারে স্যার? আমার মনে হয় স্যার, হতাশ হয়ে উনি নিজেই আত্মহত্যা করে ফেলেছেন। এতটা হতাশ হওয়ারও একটা কারণ থাকতে হবে। স্যার, 2 দিন আগে ওনার স্বামী মানে মনোজ দাদা মারা গেছেন। ডাক্তারবাবু, দেখুন, আমরা সবাই তো আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু মনোজের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমরা ওকে বাঁচাতে পারিনি।
এই লোকটা মিথ্যে কথা বলছে স্যার। আমার তো সন্দেহ হচ্ছে যে এই লোকটা আমার বোনকে খুন করেছে। স্যার এ পাগল হয়ে গেছে, সব ভুলভাল বকছে। স্যার এ কখনো চাইতো না আমার বোন এখানে থাকুক, ও চাইতো যে আমার বোন এখান থেকে অনেক দূরে চলে যাক। জয় দাদা, আপনার সাথে একটা কথা ছিল। বলো। দাদা, আপনি বৌদিকে নিয়ে নিজের বাড়ি ফিরে যান। এতটা কষ্টে থাকা আর সারা জীবন কষ্ট পাওয়া একদম ঠিক নয়। ওনার সামনে তো সারা জীবন পড়ে রয়েছে, ওনাকে তো আবার বিয়ে দেওয়া যেতে পারে। ভালো পরামর্শ, কিন্তু এটা ঠিক সময় নয়। কিছুদিন যেতে দাও, তার আগে আমি প্রমিলার ইচ্ছেটাও জেনে নিতে চাই। স্যার, আমি বৌদির ভালোই চাইতাম। আমি চাইতাম দ্বিতীয়বার উনি সংসার পাতুক, উনি আবারও সেটেল হয়ে যাক। এতে অপরাধ কোথায় স্যার? এই লোকটা মিথ্যে কথা বলছে স্যার। এর মনে ওই সময় থেকে কোনো গেম চলছিল। কেমন গেম? দাদা, এই রাকেশ ভাই ঠিক নয়, খারাপ উদ্দেশ্য আছে ওর। পরিষ্কার করে বল, কি বলতে চাইছিস? ও বহুদিন ধরে চাইছে যে আমি এই বাড়ি থেকে চলে যাই। মনোজ মারা যাবার আগে থেকেই ও এটা চাইছিল। এ কি বলছিস তুই? বৌদি, তোমার সাথে কথা বলার ছিল। কি? তুমি না তোমার নিজের বাড়িতে ফিরে যাও। দাদা এবং মুন্নাকে রাম আর আমি মিলে সামলে নেব। কি সব উল্টোপাল্টা কথা বলছো রাকেশ ভাই? আমি আমার স্বামী আর বাচ্চাকে ছেড়ে কিভাবে যেতে পারি? বৌদি, কি কথা বলছো তুমি? কেন বুঝতে পারছো না? আমাদের আগামী দিনগুলো কঠিন হতে চলেছে বৌদি, আর এখানে থেকেও তুমি বিশেষ কিছু করতে পারবে না। রাকেশ ভাই, তোমার কি উদ্দেশ্য? পরিষ্কার করে কেন বলছো না যে তুমি ঠিক কি চাইছো? ওর এই ব্যবহারটা দেখে আমার খুব অদ্ভুত লেগেছিল দাদা। আমি বুঝতেও পারছিলাম না যে ও আমার সাথে এরকম ব্যবহার কেন করছে। কিন্তু আজ যখন আমি মনোজের শেষকৃত্য করে বাড়ি ফিরলাম। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। তখন সবকিছু পরিষ্কার হয়ে গেল আমার কাছে দাদা। আমি জানতে পারলাম ও আমার কাছে ঠিক কি চাইছে। কি চাই ও? বৌদি, অন্তত এবার নিজের বাড়িতে ফিরে যাও। তুমি ঠিক কি চাইছো রাকেশ ভাই? বৌদি, যদি তুমি বাড়ি ফিরে যাও, আমাদের মধ্যে যে কোনো একজন মনোজদার চাকরিটা পেয়ে যাবে। এতে পুরো পরিবারটা বেঁচে যাবে। বৌদি, তোমারও ভালো হবে। আমার শুধু মনোজদার চাকরিটা চাই। কান খুলে শুনে রাখো। রেলওয়েতে বা অন্য কোনো সরকারি চাকরিতে যখন কোনো কর্মীর দুর্ঘটনা বা অন্য কোনো কারণে হঠাৎই মৃত্যু হয়, তখন তার মাইনের অনুযায়ী অন্য চাকরি তার সবচেয়ে নিকটবর্তী আত্মীয়কে অফার করা হয়। এই কেসে মনোজের খারাপ অবস্থাকে মাথায় রেখে রেল কর্তৃপক্ষ তার স্ত্রী প্রমিলাকে আগে থেকেই চাকরির অফার দিয়েছিল, যখন মনোজ বেঁচে ছিল কিন্তু বিছানা থেকে উঠতে পারছিল না। দেখো প্রমিলা, টাকার প্রয়োজন হলে আরেকটা উপায় আছে। যদি ইন্টারেস্টেড হও তো বলো। কি করতে হবে স্যার? দেখো, আমরা দুজনেই জানি যে মনোজের শরীর রাতারাতি খুব ভালো হয়ে যাবে না, তাই না? আর এটাও হতে পারে যে ও হয়তো কখনোই ঠিক হবে না। তো এই মুহূর্তে আমি তোমার জন্য এইটা করতে পারি যে তোমার নাম রেলওয়ের চাকরির জন্য প্রপোজ করব। আপনি বড় মনের মানুষ স্যার। এতে আমার আর আমার পরিবারের খুব সুবিধা হবে স্যার। কিন্তু স্যার, আমি জানি না আমি এই চাকরিটা করতে পারবো কি না। অবশ্যই করতে পারবে। তুমি নিজের পরিবারকে এত ভালোবাসো, তো কাজটাও তুমি তাড়াতাড়ি শিখে যাবে।
এই ফর্মটা নাও, মন দিয়ে পড়ে এটাকে ফিল আপ করে দিও। এত স্বার্থপর আর নিচু মনের মানুষও মনোজের জন্য কি না করেছে দাদা, কিন্তু আজও আমার আর মনোজের বাঁচার কোনো পরোয়াই করছে না। শুধুমাত্র ও চাকরিটা পেতে চায় দাদা। আমি কোথায় যাব দাদা? মুন্নাকে আমি কি করে বড় করব দাদা? আর আমি চাই না যে আমার আর মনোজের বাচ্চা কারো দয়ার উপর বাঁচুক। এসব কিচ্ছু হবে না, তুই নির্ভয় ওই কাজটা শুরু কর। আর দেখ, তোর দাদা তো তোর সঙ্গে আছে, তোর আর তোর বাচ্চাটার কোনো ক্ষতি আমি হতে দেবো না। নিজের দাদার চাকরিটা পাওয়ার জন্য ও আমার বোনকে খুন করেছে। ওই চাকরিটা তো আগেই পেয়ে গিয়েছিল, আর এটাই ও সহ্য করতে পারেনি স্যার। ওর মনে লোভ জন্মেছিল স্যার, আর তাই জন্য ও বারবার এটাই প্রমাণ করতে চাইছে যে আমার বোন সুইসাইড করেছে। স্যার, এই লোকটা ক্রিমিনাল স্যার। স্যার, জয়দা মিথ্যে কথা বলছেন, না প্রমাণ না কোনো কিছু। আমি আমার নিজের বৌদিকে কেন মারবো স্যার? একটা মামুলি চাকরির জন্য আমি আমার নিজের জীবনটা কেন নষ্ট করবো স্যার? আপনি নিজেই ভেবে দেখুন স্যার, দরজা ভিতর থেকে বন্ধ ছিল, যেখানে আমি খুব সহজেই ধরা পড়ে যেতে পারতাম। আর স্যার, এরকম পরিস্থিতিতে আমি এই কাণ্ড ঘটাবো? আপনি বুঝছেন তো স্যার? পীড়িত প্রমিলার বড়দা জয় বারবার প্রমিলার দেওর রাকেশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছিল, আর উপস্থিত প্রমাণও রাকেশের দিকে ইঙ্গিত করছিল। কিন্তু রাকেশ জোর গলায় এই অভিযোগকে অস্বীকার করছিল। ও একটাই কথা বলে চলেছিল যে ওর বৌদি আত্মহত্যা করেছে। অবশেষে রাকেশের ছোট ভাই প্রমিলার সবচেয়ে ছোট দেওর রাম ভেঙে পড়ে, আর সেই কেসের সব জট খুলে দেয়। রাম, তোমার দাদা অনেক পরিশ্রম করে তোমাদের পরিবারের সকলের চাহিদা মেটাতো। দাদার মৃত্যুর পর বৌদি তোমাদের সকলকে মায়ের স্নেহ দিয়েছে। তার কাঁধের ওপর বাচ্চাকে মানুষ করার দায়িত্ব ছিল। তোমার মনে হয় উনি সুইসাইড করেছেন? রাকেশ দাদা আর আমি বৌদিকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে উনি এই শহরে একা এই চাকরি বাকরি করে মুন্নাকে বড় করতে পারবে না। এই শহর শিয়াল কুকুরের মতো ওদের দুজনকে ছিঁড়ে খেয়ে ফেলবে, কিন্তু আমাদের কোনো কথাই শুনছিল না। বৌদি, আমি আর রাম চাকরির জন্য 1 বছর ধরে হনে হয়ে ঘুরে বেড়াচ্ছি। শুধু এই একটা সুযোগ পাওয়া গেছে, যদি আমি এই চাকরিটা পেয়ে যাই তাহলে আমি কোথাও না কোথাও রামকেও ফিট করে দেবো। বৌদি, আমি কথা দিচ্ছি, আমি মুন্নাকে নিজের ছেলের মতো মানুষ করব। আর তুমি, তোমার কাছে তো সারা জীবন পড়ে আছে, তুমি তো নতুন করে শুরু করতে পারো। তুমি তো দ্বিতীয়বার বিয়েও করে নিতে পারো। রাম আর রাকেশ দুজনে মুম্বাই আসবে বলে অনেক দিন থেকে বলছে, এখানেই ওরা থাকতে চায়। তা ডেকে নাও না। যদি বড় একটা কোয়ার্টার পাই তো। যদি হও সুজন, তাহলে তেঁতুল পাতায় 9 জন। আমি আজকেই ফোন করে দিচ্ছি আর বলে দিচ্ছি মুম্বাইয়ের জন্য তাড়াতাড়ি টিকিট কেটে নে। তোমাদের দাদা সবসময় তোমাদের কথা চিন্তা করত, খুব ভালোবাসতো তোমাদের, কিন্তু আজ যখন ও চিন্তা পুরোপুরি নেভেও নি, তোমাদের দুজনের ও চাকরির উপর নজর। বৌদি, যদি আমরা নজর না দিই না তাহলে অন্য লোক ছিনিয়ে নিয়ে যাবে। এটা মুম্বাই বৌদি, এখানে কেউ কারোর জন্য থেমে থাকে না, বুঝলে? এটা আমার বা তোমার গ্রাম নয় যে সাহায্যের জন্য সমস্ত গ্রাম উঠে পড়ে লেগে যাবে। আর তুমি তো এখানে টিকতেই পারবে না, গ্যারান্টি দিচ্ছি টিকতে পারবে না। তার উপর চাকরিও করবে, আবার বাচ্চাকেও সামলাবে। পাগল হয়ে যাওনি তো? পাগল তো তোমরা হয়ে গেছো, লোভে পাগল হয়ে গেছো। আরে আমার কথা তোমাদের চিন্তা করতে হবে না, আমার কাছে আমার স্বামীর ভালোবাসা আছে, শক্তি আছে, আর হিম্মত আছে। যেমন করেই হোক আমি মুম্বাইতে থাকবই। তোমরা দুজন এখান থেকে যাও আর নিজেদের জন্য কিছু করার চিন্তা করো। আর রাকেশ ভাই, এই চাকরি তুমি ভুলে যাও, এটা পাবার কথাও তুমি মাথা থেকে বের করে দাও। তোমার দাদা রাকেশ তোমার বৌদি মানে মনোজের স্ত্রী প্রমিলার হত্যা করেছে, হ্যাঁ কি না?
আমি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি। এখন থেকে এর দায়িত্ব আমার। মুন্না, মুন্না। একটু সেট করে নিতে মাত্র 2-4 মাস লাগবে। তারপর তোদের দুজনকে ডেকে নেব মুম্বাইতে। আর মা, টাকা প্রত্যেক মাসে আমি পাঠাবো। মনোজের চাকরি এখন অন্য ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়েছে, যার সাথে মনোজের কোনো সম্পর্ক নেই। রাকেশের বিরুদ্ধে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যার চার্জ দেওয়া হয়েছে। মুম্বাইয়ের কুর্লা সেশন কোর্ট রাকেশকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। রাকেশ মুম্বাই হাইকোর্টে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে। আর রাম, যেহেতু সে হত্যার সময় নাবালক ছিল, তাই তাকে কারেকশনাল হোমে পাঠানো হয়। বড় শহরে টিকে থাকার কিছু গুরু মন্ত্র আছে, আর সবচেয়ে প্রয়োজন হলো প্র্যাকটিক্যাল হওয়া। এখানে যাই হোক না কেন তাতে কিছু এসে যায় না, শুধু আপনাকে টিকে থাকতে হবে। সারা দেশের মানুষ শুধু 2-4টে মহানগরের দিকেই কেন ছুটে যায়? ভবিষ্যৎ উন্নত করার জন্য এটা ছাড়া কি আর অন্য কোনো পথ নেই? কোনো বিকল্প নেই। শহরের অধিবাসীরা যখন কোনো সুন্দর গ্রামে যান, তখন মুক্ত বাতাসে শ্বাস নিতে নিতে তাদের মুখ থেকে এই কথাটা বেরিয়েই পড়ে, বাহ, এই হলো সত্যিকারের জীবন। আর এর একদম বিপরীতে হাজার হাজার গ্রামবাসী দৃঢ়ভাবে এটাই বিশ্বাস করেন যে জীবনে যদি কিছু করতে হয়, কিছু হতে হয়, তাহলে শহরে যেতে হবে। শহর যেন একটা স্বর্গ। এই উদাহরণ বিখ্যাত একটা বাণীকে সত্য প্রমাণ করে, দ্য গ্রাস ইজ গ্রিনার অন দ্য আদার সাইড। এই শহর আর গ্রামের ব্যবধান কি একটা ইঙ্গিত যে আমাদের উন্নতির কাহিনী একতরফা? ব্যক্তিগত বিকাশের জন্য অনুকূল অধিকতর সুবিধা শুধু শহরকেই দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও আমাদের শহরের কোয়ালিটি অফ লাইফ আরও খারাপ হয়। অন্যদিকে গ্রামীণ ক্ষেত্রগুলিতে অ্যালট করা উন্নতির জন্য বড় বড় প্রজেক্ট স্ক্যাম আর দুর্নীতির প্রকোপ থেকে যেন বেরোতেই পারে না। একদিকে যখন প্রশাসন এই সমস্ত দুর্নীতিকে চাপা দেওয়ার চেষ্টা করে নিজের গদিটি টিকিয়ে রাখে, তখন অন্যদিকে সাধারণ মানুষ, শহরবাসী হোক বা গ্রামবাসী, তারা শুধু অপরাধের রাস্তা বেছে নেয়, যেখানে শুধু একটা কথাই শোনা যায়, জোর যার মুলুক তার। মিডিয়ার প্যানেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয় যে সমাজে ঘটা অপরাধের ওপর টিভি প্রোগ্রামের প্রভাব পড়ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি এটাই যে বেড়ে চলা অপরাধের প্রধান অভিযুক্ত হলো ধনী আর গরিবের মধ্যে বেড়ে চলা ব্যবধান। কিছু মানুষ এই ব্যবধান কমানোর চেষ্টা করে চাকরি পাওয়ার জন্য, জীবন গড়ার জন্য বা বেসিক লেভেলে সার্ভাইভ করার জন্য অপরাধের পথ বেছে নেয়। কিন্তু আমাদের তাকে অপরাধীর সঙ্গে সঙ্গে একজন পীড়িত হিসাবেও দেখা উচিত। সরকার, প্রশাসন, আপনি আর আমি, আমাদের একটা নৈতিক দায়িত্ব হলো যে আমরা একটা সহজ অঙ্ককে বুঝি যে কোনো পিরামিডকে দাঁড় করাতে গেলে তার ভিতটা শক্ত করা খুবই দরকার। অর্থনীতি হোক, বৃদ্ধি হোক, রাজনীতি হোক বা যে কোনো ক্ষেত্র হোক, ভিত সব থেকে গুরুত্বপূর্ণ। সেটাকে শক্ত করা জরুরি, আর এটা বোঝা কোনো কঠিন বিষয় নয়। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সাথে আবার দেখা হবে একটা নতুন কেসের সঙ্গে।